মিলির হাতে স্টেনগান গল্পটির প্রেক্ষাপট ৭২ কি ৭৩ সালের ঢাকা শহর। মা বাবা, ২ ভাই ও ১ বোন নিয়ে মিলিদের পরিবার। মিলির বড় ভাই রানা একজন মুক্তিযোদ্ধা, কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর অস্ত্র জমা দেয়নি সে। নিজের কাছেই লুকিয়ে রেখেছে তার স্টেনগানটি। তবে যুদ্ধ চলাকালীন সময়ের প্রতিটি মুহূর্তের বিশ্বস্ত সহচর এই স্টেনগানটির প্রতি একান্ত ভালোবাসা থেকে স্টেনগানটি রেখে দেয়নি সে, বরং এই অস্ত্রটিকে বর্তমানে টিকে থাকার অবলম্বন হিসেবে এখনো সযতনে আগলে রেখেছে সে। অবশ্য শুধু টিকে থাকার ব্যাপারে সাহায্য করাই যে স্টেনগানটির মূল লক্ষ্য তা কিন্তু নয়। দেখা যায় মাঝে মধ্যেই পাড়া প্রতিবেশীর কোনো নতুন টিভি সেট বা অন্য কোনো গৃহসজ্জার উপকরণ হস্তগত করার কাজেও এই অস্ত্রটি এখনো সফল পার্শ্বচর হিসেবে রানার সাথে থাকে। কিন্তু যত সমস্যা বাধায় আব্বাস পাগলা, এই নির্লজ্জের মতো মানুষটি রানার কাছে রানার সাধের স্টেনগানটা চেয়ে বসে। তারপর কি ঘটে শুনে আসা যাক আখতারুজ্জামান ইলিয়াসের আরেকটি জাদুকরী এই লেখার সম্পূর্ণ অংশে। এবং আজকের গল্প পাঠক হিসেবে আছেন মাইশা ফাহমিদা। উমা, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? এরপরও মিলি দাঁড়িয়ে রইল। জানলা বন্ধ করার জন্য অনেকক্ষণ থেকে তার ডান হাত জানলার বাঁ দিকের পাল্লায় রাখা, আরেকটা হাত জানলার শিকে। দুটো হাতই ভিজে যাচ্ছে, পানির ঝাপটা এসে পড়ছে চুলে ও মুখে। সামনের রাস্তার ওপাশে ল্যাম্পপোস্ট ও তার পাশে ঝাঁপ ফেলা পানির দোকান, এবং গলির নালা ও পানির মিলিত গন্ধ এই কড়া এই হালকা। স্পষ্ট শোনা যায় কেবল আব্বাস পাগলার ধমক। আকাশের দিকে তাকিয়ে আব্বাস পাগলা এক নাগারে চিৎকার করে। তার চিৎকার তেপান্তরের মাঠে ঝিঁঝি পোকার একটানা আওয়াজের সঙ্গতে ডাকাতের হাতে পড়া পথিকের আর্তনাদের মতো করাত করে বাজে। মিলির মা মনোয়ারা হেঁচকা টানে জানলা বন্ধ করে। জানলার পাশে বিছানায় বালিশ ভিজে গেছে। বালিশের অর খুলে মনোয়ারা মশারি টাঙাবার দড়িতে ঝুলিয়ে দেয়। জানলার তাকে বিএসসি ক্লাসের কেমিস্ট্রি বইয়ের ধুলো পড়া মলাটে পানি থাটলানো ফোঁটা। হালকা নীল রঙের শাড়ির আঁচল দিয়ে বই মুছতে মুছতে মনোয়ারা বলে, কখন থেকে বলছি জানলা বন্ধ কর, জানলা বন্ধ কর, রানা আসুক মজাটা বুঝবি। মিলি খুব মনোযোগ দিয়ে আব্বাস পাগলার একটানা ধ্বনিকে শব্দে ভাগ করার চেষ্টা করে। রানাকে তার ভয় পাবার কিছুই নেই। এসব ফিজিক্স কেমিস্ট্রির জন্য রানার বইয়েই গেল। ভেতরের বারান্দা থেকে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ঘরে ঢুকলো মিলির বড় ভাই। এই নাম রানা। ঢুকতেই বলল, চিরুনিটা দেখি। টেবিলে দেখো। ঘরের একমাত্র টেবিলে রাজ্যের জিনিস, একপাশে ক্লাস 8-এর বইপত্র। মিলির ছোট বোন লিলি বছর 2 ধরে ওই ক্লাসেই পড়ছে। বইপত্রের পাশে আয়না, চিরুনি, পাউডার কেস, স্নোর কৌটা, তেলের বোতল, সেফটি পিন, শ্যাম্পুর বোতল, গতকাল পর্যন্ত অনেক আগের শেষ শ্যাম্পুর খালি বোতল এবং স্নোর খালি কৌটাও ছিল। রানার আজকাল এসব ফালতু জিনিস দেখতে পারে না বলে মনোয়ারা ওগুলোকে কোথায় যেন লুকিয়ে রেখেছে। তবে টেবিল কখনো এলোমেলো থাকে না। মনোয়ারা বা লিলি যে যখন আসছে একবার করে গুছিয়ে রেখে যাচ্ছে, সুতরাং 1 সেকেন্ডে চিরুনি পাওয়া যায়। ক্লাস 8-এর মলাট লাগানো বইয়ের স্তূপে আয়না ঠেকিয়ে তক্তপোষে বসে রানা ধীরে সুস্থে চুল আঁচড়ায়। রান্নাঘরের দিকে যেতে যেতে মনোয়ারা মিলিকে ডাকে, হাতে হাতে কাপ পিরিচগুলো ধুয়ে ফেলতো। আসি আম্মা। কিন্তু মিলি ফের জানালা একটুখানি ফাঁক করে দাঁড়ালো। বৃষ্টি বেশ চেপে এসেছে। পানির ঠাসবুনুনি ধারার তোরে আব্বাস পাগলার মুখ, কান, নাক, মাথা আলাদা হতে পারে না। ওর বলকানো ছাদে রিবাউন্ড হয়ে বৃষ্টির মোটা ধারা মিহি হয়ে সাদা ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ছে। বিদ্যুৎ চমকাবার জবাবে আব্বাস পাগলা গর্জন করে উঠলে তার মস্ত হাঁ মশালের আলোয় উদ্ভাসিত পাহাড়ের গুহার মতো প্রতিধ্বনিময় হয়ে ওঠে। সেই বিদ্যুৎ ফের আকাশের মুখে থুতুর মতো ছুঁড়ে দিতে দিতে সে যা বলে কিছু ঠাওর করা যায় না। আরেকটু মনোযোগ দিলে বোঝা যাবে এই ভরসায় মিলি একটু গুছিয়ে দাঁড়ায়। কিন্তু আব্বাস পাগলার শব্দ চাপা পড়ে যায় রানার কথায়। মিলি চা দে। মিলি বিরক্ত হয়। এই তো সবাই চা খেলো, চা খাওয়ার সময় তুমি রোজ কোথায় থাকো? ভেতর থেকে আম্মা ডাকে,
মিলি, রানার চা নিয়ে যা। চায়ের পেয়ালার পিরিচে ঝোলা গুড় মাখানো দুটো টোস্ট বিস্কিট। চায়ের কাপ হাতে নিয়ে টোস্ট শুদ্ধ পিরিচ রানা ফিরিয়ে দিল। খাবে না? নাক কুঁচকে রানা বলল, এসব খাওয়া যায়? মিলির কিন্তু খুব খেতে ইচ্ছে করে। বিকেলবেলা চায়ের সঙ্গে কিছু থাকে না। রানার জন্য আম্মা কোত্থেকে কি বার করে দেয়। গুড় মাখানো টোস্টে কামড় দিতে দিতে ফের জানলা খুলতে গেলে রানা বলে, খুলিস না, বৃষ্টি কমে গেছে, খুলে দি। না থাক, গরম লাগছে তো। আহ! রানা ধমক দেয়। ওই পাগলা শালা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। জানলার দিকে পিঠ ফিরিয়ে রানা বালিশে ঠেস দিয়ে বসল। শালা চেঁচায় কি, ইনটলারেবল বাস্টার্ড। মিলি তখন বন্ধ জানালা থেকে রান্নাঘরে চলে যায়। রানার কথা আর শেষ হয় না। কাল ইভিনিংটা একেবারে স্পয়েল করে দিল। তারপর জোর করে সংকল্প জানায়, আজা সুকশালা, ঘাড় ধরে বার করে দেব। কিন্তু বের করে দেওয়া কি এতটাই সোজা? কাল সন্ধ্যায় সোহেল না সিডনি না ফয়সাল, কি নাম, ফর্সা রোগা ছেলেটা বলছিল, দেখো এসব লোক দেখতে পাগল পাগল হলে কি হবে, এই ব্যাটাদের সঙ্গে একটু রেসপেক্ট করে কথা বলা ভালো। কার ভেতরে কি আছে কে বলতে পারে, রিস্ক নিয়ে লাভ কি, কেয়ারফুল থাকাই ভালো। ছেলেটা কিন্তু নিজে একটু অসাবধান টাইপের। বাঁ পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে টেলিভিশনের জন্য ব্ল্যাক পয়েন্ট লাগাচ্ছিল। বাঁ দিকে ঝোঁকটা এমন ছিল যে একটু এদিক ওদিক হলেই পড়ে যেত। রানারা পঞ্চপাণ্ডবের 4 জন মিলে বিকেলবেলা কোত্থেকে একটা টেলিভিশন নিয়ে আসে। সেটা চালু করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এদিকে রানার ঘর মানে ওর বাবারও ঘর। ছেলে সেখানে সবান্ধব টেলিভিশন ফিট করায় ব্যস্ত। বাইরের বারান্দায় দাঁড়িয়ে সরু গলিতে ঘোলা সূর্যাস্ত দেখা ছাড়া আশরাফ আলীর আর কোনো কাজ থাকে না। আবার বারান্দায় এসে জুটেছিল আব্বাস পাগলা। তাই নিসর্গে সম্পূর্ণ মগ্ন হওয়া আশরাফ আলীর পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ আব্বাস পাগলার তক্ষুনি একটা স্টেইন গান দরকার। রানাকে বলে 10টা না 5টা না, একটা স্টেইন গান জোগাড় করে দেওয়ার জন্য আশরাফ আলীকে সে খুব বিনীত অনুরোধ জানায়। 2-3টে বিনীত বাক্য প্রয়োগের পর তার গলা চড়ে গেলে মগরেবের নামাজ পড়তে আশরাফ আলী ভেতরে ঢোকে। প্রায় সঙ্গে সঙ্গে রানাদের মধ্যে প্রবেশ ঘটল আব্বাস পাগলার। সোহেল না সিডনি না ফয়সাল, ফর্সা রোগাটা বাঁ দিকে ডান দিকে সমান ভর দিয়ে দাঁড়িয়ে আব্বাস পাগলাকে সম্মান জানায়। তার দেখা দেখি রানা এবং আরেকজন, সোহেল না সিডনি না ফয়সাল, এটা অবশ্য কালো লম্বা, সেও দাঁড়ায়। বাকি রইল একজন। এর একটা গাড়ি আছে বলে তবু একে একটু আলাদা করা যায়। তো এই সর্বশেষ যুবকটি সোহেল না সিডনি না ফয়সাল, নাম 3টে, এই 3 জনেরই। কিন্তু মিলির কাছে এদের সবাইকে একই রকম মনে হয়। এদের আরেকজন বন্ধু আছে, সে আজ আসেনি। এমন হতে পারে যে এই 3টে নামের মধ্যে তার নামটিও রয়ে গেছে। সেদিক থেকে বিবেচনা করলেও সুনির্দিষ্ট নামে এদের এক একজনকে শনাক্ত না করাই ভালো। সেও বসে থাকা অবস্থাতে একটু সোজা কিংবা একটু বাঁকা হলো। কিন্তু এত লোকের অবস্থানের অদল বদল, আনকরা নতুন টেলিভিশন সেট, আব্বাস পাগলার গায়ে এসব একটু আঁচড় লাগাতে পারলো বলে মনে হয় না। রানার সামনে সে হাত পাতে। রানা, স্টেন গান দিলি না? টেবিলে রাখা 555-এর প্যাকেট থেকে সিগারেট বের করে আব্বাস পাগলা ঠোঁটে দিতে না দিতে ফর্সা রোগা ছেলেটি দেশলাই জ্বালিয়ে তার সামনে ধরে। কিন্তু সিগারেটের মাথায় আগুন স্পর্শ করার মুহূর্তে কাঠি নিভিয়ে দেয়। উল্টো হলো তো, ফিল্টারের দিকটা আব্বাস পাগলার ঠোঁটে নেই, সামনে। সিগারেট ঠিক করে না ধরেই আব্বাস পাগলার হাত জ্বলন্ত কাঠি নিয়ে ফিল্টারে আগুন ধরাবার চেষ্টা করে। দেশলাই কাঠির আগুন আব্বাস পাগলার আঙুল পর্যন্ত এসে পড়ায় মিলির ডান হাতের বুড়ো আঙুল এবং তর্জনী একটু জ্বলছিল। কিছুক্ষণ পর না ধরানো সিগারেট আবার আব্বাস পাগলা খুব কষে টান দিতে শুরু করে। 3টে চেয়ার ও 2টো তক্তপোষে সবাই ভাগাভাগি করে বসলে ফর্সা রোগা ঝুঁকে জিজ্ঞেস করে, কেমন আছেন? চেয়ারে হেলান দিয়ে বসে আব্বাস পাগলা মহা সুখে না ধরানো সিগারেট টানে। তার চোখে ধোঁয়া লাগার অস্বস্তি পর্যন্ত ফোটে। মিলি নিজের চোখ জোড়ায় সেই অনুপস্থিত জ্বালা অনুভব করার চেষ্টা করল, কিন্তু পারল না। ফর্সা লম্বা বসেছিল তক্তপোষের একধারে, আর খানিকটা ঝুঁকে গলা আঠালো করে নিবেদন করে, কাল পরশু একটা পারমিট পেতে পারি। জবাবে আব্বাস পাগলা, হোগার মধ্যে ব্যান্ডেজ বাঁধলে সিগারেটের স্বাদ থাকে,
বলে ফিল্ডের টিপ সিগারেট জানালার দিকে ছুঁড়ে মারে। শিকের সঙ্গে ধাক্কা খেয়ে অক্ষত সিগারেট ট্রাঙ্কের আড়ালে পড়ে রইল। আজ সকালবেলা মিলি ওটা কুড়িয়ে নিয়ে গন্ধ শুকে আবার ওখানেই রেখে দিয়েছে। কাল একটা পারমিট পাবো। ফর্সা রোগা আরো ঝুঁকে পড়ছিল। মজনু ভাই ওয়ার্ড দিয়েছে, ম্যানেজ করে দেবে। কি? ফর্সা রোগা দ্বিগুণ উৎসাহে বলে, মজনু ভাই ওয়ার্ড দিয়েছে। আহসানুল হক মজনু। ভালো পার্টি পেলে ছেড়ে দেব, না ইউটিলাইজ করব। আপনি যা হুকুম করবেন তাই করব। চেয়ারের ওপর 2 ঠ্যাং তুলে আব্বাস পাগলা হুকুম করে রানাকে, স্টেন গান দে। টেলিভিশনের পর্দায় পুরুষ এবং মেয়ের তোড়ে দেশাত্মবোধক গান করা দেখতে দেখতে গাড়িওয়ালা বিড়বিড় করে, ইভিনিংটা স্পয়েল করে দিল। এরপর গত 24 ঘন্টায় রানা এই বাক্যটা কয়েকবার রিপিট করেছে। আব্বাস পাগলা ফের হাত পাতে, কইলাম আমার একটা স্টেন গান দে। একটা স্টেন গান পাইলে ব্যাকটিরে আমি পানির লাহান ফালাইয়া দিবার পারি। স্টেন গান কোথায়? আমি কি? রানা বিরক্ত হতে শুরু করলো, কিন্তু ফর্সা রোগার চোখে চোখ পড়তেই কথাটা আর শেষ করতে পারল না। রানার সমস্যার অন্ত নেই। কার দিকে টেনে সে কথা বলে? একজন শালা গাড়ির মালিক, ওর বাবু টপ লেভেলের এমপি, আবার সেক্রেটারিয়েট আত্মীয় স্বজনে ভরা। ওদিকে বিজনেস বলো, অ্যাকশন বলো, সব ব্যাপারে ফর্সা রোগার মাথা একেবারে পরিষ্কার। সুতরাং কারো দিকে পক্ষপাত না দেখিয়ে রানা ভেতরে গেল এবং কয়েক ফোঁটা পেচ্ছাপ করে এবং মাকে অনাবশ্যক নির্দেশ দিয়ে ফেরত এলো। আসতে না আসতে আবার আব্বাস পাগলা, কাল রাইতে একটা চানাস পাইছিলাম, রাত ভৈরা চাঁদনি আসিল না, আসমান একেবারে ধবধবা। ইট ওয়াজ ক্লিয়ার লাইকা। জুৎসই উপমা খুঁজে না পেয়ে ভাঙা রেকর্ডের মতো একই কথা কয়েকবার বলে। কয়েক বছর আগে স্কুলে মাস্টারি করার সময়ও সে প্রচুর উপমা দিয়ে পড়া বোঝাতো এবং উপমান ও উপমিতের সন্তোষজনক সামঞ্জস্য না ঘটা পর্যন্ত উত্তেজিত হয়ে কয়েকবার লাইকে বলতো। এই কারণে ছাত্রদের মধ্যে সে লাইক স্যার উপাধি অর্জন করে এবং নামের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পাগলা কথাটি যুক্ত হওয়ার আগ পর্যন্ত রোকনপুর, একরামপুর, এমনকি লক্ষ্মীবাজার এলাকাতেও তার ওই নামেই পরিচিত ছিল সে। হঠাৎ উপমা জুটে গেল আব্বাস পাগলার। একই শব্দের পুনরাবৃত্তির অবসান ঘটে, লাইক আ হোয়াইট শিট অফ পেপার। একটা পিচ্চি মেঘ ভিছিল না। 1 মিনিট বাদে বাদে কল আসতেছে, অ্যালার্ট থাকো, গ্রেট প্রিপেয়ার্ড ফর দ্য ফাইনাল অ্যাকশন। একটু বিরতি দিয়ে সে একটা হুঙ্কার ছাড়ল, আমার ভি আছে, বাক্য বানায় ঠিক কইরা থইছি। ফাইনাল মেসেজ আইয়া পড়ব, আমি স্ট্রং কানেকশন কইরা রাখছি। ইনস্ট্রাকশনের লাইগা ওয়েট করতেছি, দেখি। দিনরাত চেঁচামেচি করার ফলে তার গলা সবসময় ভাঙা গলা পেরিয়ে এবড়ো থেবড়ো ধ্বনি বেরিয়ে এলে শ্রোতাদের কানে খোঁচা মারে। এইসব খোঁচাখুচি সামলে নিতে নিতে ফর্সা রোগা জিজ্ঞেস করে, কার ইনস্ট্রাকশন? রান্নাঘর থেকে মনোয়ারা ডাকে, মিলি। দরজার আড়াল থেকে ওদের দেখা বাদ দিয়ে মিলিকে মায়ের কাছে যেতে হয়। রান্নাঘর থেকে ট্রে নিয়ে ফের মিলি রানাদের দিকে যাচ্ছে। আশরাফ আলী জায়নামাজ গোটাতে গোটাতে বলে, রনি নিয়ে যাক না। না, মিলি যাক। পেছনে মনোয়ারা। ট্রের ওপর ভালো করে দেখে আশরাফ আলী কপাল কোঁচকায়, এত পেটিস খাবে কে? রান্নাঘরে ফিরে যাবার আগে ট্রের ওপর একটা চায়ের কাপ থেকে সরের টুকরো তুলে মনোয়ারা মেঝেতে ফেলল। আম্মা, পেছনে রনি ঘুর করছে আর ঘ্যান ঘ্যান করছে। আম্মা, প্যাটিস দিলে না। আম্মা বলছে আর নেই। রনি বলছে দাও না। ভাইয়া কত বড় প্যাকেট নিয়ে ঢুকলো। আম্মা বলছে থাকলেই একেবারে সব খেতে হবে না, কাল সকালে নাস্তা করিস। রনি বলছে আম্মা বলছে। রানাদের ঘরে ঢুকতে ঢুকতে আম্মা ও রনির বলাবলি আড়াল হয়ে যায়। রানা ওর পড়ার টেবিল রেখে দেয় সবার মাঝখানে। মিলির সঙ্গে মুখোমুখি হতে ফর্সা রোগার মাখো মার্কা চোখে মুখে লাল রং ক্যাট করে ওঠে। এই জিনিস মিলি আগেও লক্ষ্য করেছে। কালো, লম্বা, এক্সট্রা স্মার্ট হয়। রানা, কাল বিকেলে ঢাকা ক্লাবের প্রোগ্রামটা মিস করো না, 5:30 শার্প। তার মুখটা মিলি ভালো করে দেখে নেয়। অত ছটফট করার কি দরকার বাপু? প্রেম করতে চাইলে সরাসরি বললেই পারে। এরা তো সবই এক টাইপের। মিলি কি বাছাবাছি করতে বসবে?
না, তাই করা কি পোষায়? তবে গাড়িওয়ালা কিন্তু যেমন ছিল তেমনই আছে। হায় রে, আম্মার টার্গেট তো ওই গাড়িওয়ালাই। কিন্তু মিলির দোষ কি? বড় লোকের ছেলে, কত ভালো ভালো মেয়ে মানুষ দেখে। এদের চোখে পড়া কি তার মতো মেয়ের কম্য? নইলে মিলির আপত্তি কি? সব তো একই। আব্বাস পাগলা বলে, খুব ভোরের দিকে হালাগো আর্টিলারি, অ্যাটলিস্ট 100 to 1000, 1 লাখও হইতে পারে। আর্টিলারি পাশ করলো, আমি সিগন্যালের লাইগা বইসা রইছি। একটু থেমে ফিসফিস করে বলে, ট্রেটরগুলি কমিউনিকেশন ডিস্ট্রাক্ট করে দিল। ট্রে থেকে এক এক করে পেটিস, ফিরনি, চানাচুরের প্লেট ও চায়ের পেয়ালা নামে। সেদিকে আব্বাস পাগলার কোনো মনোযোগ নেই। রাইত তখন কিছু বাকি রইছে। সান্দেহালায় দেখি তখনও পুরা ফোকাস মারতাছে। একবার উপর চাইয়া দেখি, ওইগুলি কি? আসমানের মধ্যে উঁচা নিচে এগুলি কি? গাত মালুম হ্যাঁ না? হ, তাই তো। এন্টায়ার স্কাইস্কেপ হ্যাজ বিন রেপড মিজারেবলি। খালি বাংকার, ট্রেন্স, এইখানে গর্ত ওইখানে খন্দ, এক্কেরে ঝালা ঝালা কইরা ফালাইছে, বুঝলি না? এর মধ্যে খুব করে ছোট্ট একটু হেসেও দিল। তো গো কি কই, আমি তো হালাই ঠিক দেখতাছি, কারা আহে কিল্লাই আহে, লগে লগে বুঝাও ফালাইছি। মাগার এবার তার আকাশচিত্র বর্ণনা এত দ্রুত হয় যে শব্দবিন্যাসে ঘোরতর অনিয়ম দেখা যায়। তখন তাকে ঠিকঠাক অনুসরণ করা বেশ মুশকিল। তবে একনিষ্ঠ মনোযোগ দিয়ে শুনলে তার ব্যাকরণ মোটামুটি আয়ত্তে আসে, এবং কুচি কুচি ছবিগুলো সম্পাদনা করলে জানা যায় যে শত্রুর যুদ্ধ কৌশল সবটাই আব্বাস পাগলার নখদর্পণে, এবং তাদের বিনাশ করার চূড়ান্ত নির্দেশের জন্য অস্থির হয়ে সে একটু চোখ ফিরিয়েছিল। তখনই হেডকোয়ার্টারের সঙ্গে ছিন্ন সম্পর্ক হয়ে পড়ে। একটি মাত্র অস্ত্র হাতে থাকলে আব্বাস পাগলা কি হেডকোয়ার্টারের অর্ডারের জন্য প্রতীক্ষা করে? একটা স্টেন গান থাকলে হু বোদার্স ফর দ্য ফাইনাল মেসেজ। কি মেসেজ? ফর্সা রোগা খুব ব্যাকুল ভাবে জিজ্ঞেস করে। কি মেসেজ হুজুর? আব্বাস পাগলা হঠাৎ চাঁদের চেয়ে বেশি ধারালো কোনো গ্রহ, এমনকি বলা যায় কোনো নক্ষত্রের মতো ওর দিকে সোজাসুজি ফোকাস মারে। তার দুটি চোখের ঘোলাটে জমিতে কেবল কাটাকুটি। চোখ জোড়া সংকুচিত হয়ে তীক্ষ্ণ ও সুচালো হলে চারজন বন্ধু নিজ নিজ নিতম্ব ও আনুমানিক শিরদাঁড়ায় প্রায় স্থির হয়ে পড়ে। হঠাৎ করে চোখ জোড়া সম্পূর্ণ খুলে ফেলে আব্বাস পাগলা হুঙ্কার ছাড়ে, হু আর ইউ? তোপধ্বনির মতো দ্বিতীয়বার হুঙ্কার বাজে, টেল মি হু আর ইউ? মিলি ছিল দাঁড়িয়ে, পায়ের পাতার চাপ দিয়ে আওয়াজটা সামলে নিল। ফর্সা রোগার মুখ একেবারে তেল জল রসশূন্য, অক্ষরহীন দোমড়ানো সাদা কাগজের মতো পড়ে আছে ধরের ওপর, আর একটা হুঙ্কারেই উড়ে যেতে পারে। গাড়িওয়ালা বারবার দরজার দিকে তাকাচ্ছে। হঠাৎ যদি আব্বাস পাগলার অ্যাকশন শুরু হয় তো পেটিস, চানাচুর, ফিরনি, প্লেট, চায়ের পেয়ালা, অ্যাস্ট্রে প্রভৃতি বোঝাই টেবিল সরিয়ে নতুন টেলিভিশন সেটের গা ঘেঁষে মেঝেতে রাখা ট্রাঙ্ক টপকে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আব্বাস পাগলাকে ওভারটেক করে তবে কিনা বেচারা পৌঁছতে পারবে দরজার কাছে। আর গাড়িতে পৌঁছতেও ঢের দেরি। গাড়ি রেখে এসেছে বড় রাস্তায়। লম্বা কালো উঠে দাঁড়িয়ে পকেটে হাত ঘষছে। বেচারার হাতের ঘাম কিছুতেই মোছা যাচ্ছে না। কিন্তু সম্ভাব্য আক্রমণ প্রত্যাহার করে নিয়ে আব্বাস পাগলা দরজার দিকে চলে গেল। সুদ মারানি খাঙ্কির বাচ্চা, তোকে ব্যাকটেরিয়া আমি চিনি। আমার পেটের মধ্যে থাইকে ইনফরমেশন বাইর করে এনিমি ফ্রন্টে পাঠাইবার তালে আসো না? স্পাইং করণের জায়গা পাইলি না? তারপর বারান্দায় গিয়ে, ও আশরাফ সাহেব, এনিমির স্পাইস হ্যামরাগো অ্যাসাইলাম দিয়ে বহুত মৌজ মারেন না? বলতে বলতে সে বেরিয়ে যায়। এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে থাকার পর আব্বাস পাগলার পেছনে পেছনে মিলি বারান্দায় গেল। একটু পরে মনোয়ারা এসে বলে, এ কি মিলি, এখানে কি? দেখো না। মিলি আঙুল দিয়ে দেখায়। পানের দোকানের সামনে হাত পা নাড়িয়ে আব্বাস পাগলা খুব চেঁচাচ্ছে। আম্মা বিরক্ত হয়েছে। যা, রানা ওদিকে কখন থেকে চিনি চাইছে দেখ। কিছুক্ষণ পর নিজেদের ঘরের জানলায় দাঁড়ালে আব্বাস পাগলাকে মিলি আর দেখতে পায় না। জানলায় দাঁড়াবার একটু পরেই বন্ধুদের সঙ্গে রানা বেরিয়ে গেল। ওরা দোকানে দাঁড়িয়ে সিগারেট কিনছে। ওদের দুজন মিলির জানলার দিকে তাকালো। ঘাড় কিংবা কাঁধ চুলকাবার জন্য আরেকজনকেও এদিকে মুখ ফেরাতে হয়।
ল্যাম্পপোস্টের ঘোলা আলো তিনটে মুখে পাউডারের মতো ছড়িয়ে পড়ায় একজনকে আরেকজনের থেকে আলাদা করা যায় না। কাল তো তবু আকাশটা পরিষ্কার ছিল। ঝোলা গুড় মাখানো টোস্ট না ছুঁয়ে এক পেয়ালা চা খেয়ে হঠাৎ গাড়ির হর্ন শুনে রানাজ বেরিয়ে গেল। তখন বেশ বৃষ্টি পড়ছে। অনেক রাত করে রানা ফিরলে মনোয়ারা দরজা খুলে দেওয়ার শব্দে মিলি জেগে ওঠে। রাস্তায় আব্বাস পাগলা তখন লম্বা বিরতিতে হাততালি দিচ্ছে। খেয়ে এসেছি। জড়ানো স্বরে খবরটা জানিয়ে রানা আব্বার ঘরে ঘুমোতে গেলে আম্মা এই ঘরে আসে। মিলির পা দুটো ঠিক করে নিজের বিছানায় বসে আম্মা একা একা পান সাজে। কোথায় যায়, এত রাত করে কোথায় থাকে? মায়ের নিঃশ্বাস এই তক্তপোষ থেকে মেঝেতে এবং মেঝের হিম ও ছোট শূন্যতার আর্দ্রতা নিয়ে মিলির গায়ে শিরশির করে। তারপর উঠে পড়তে ইচ্ছে করে। আম্মাকে ভুলভাল একটা পান সাজিয়ে দিতে হতো, কিন্তু মিলি জেগে আছে টের পেলে সশব্দ নিঃশ্বাস চেপে রাখা ছাড়া আম্মার আর কোনো উপায় থাকবে না। মিলি তাই শুয়েই থাকে এবং ওলট পালট করার সময় রানা কবে যে কি হয় এই ভাবনার মাথায় খামচা দিলেও তাকেও কয়েকটা নিঃশ্বাস গিলে ফেলতে হয়। আম্মার ভাবনা আম্মার। রানার জন্য ঘরে এত স্ত্রী আসছে, তার সঙ্গে একটু রয়ে শোয়ে কথা না বললে কি চলে? আবার মিলির ভাবনা মিলির। কারো চোখে তাই জলের সঞ্চার হয় না এবং মিলির চোখ করকর করে। তখন পাশে ফিরলে স্বস্তি পায়। এইভাবে রাত্রি গড়ায়। বাইরে আব্বাস পাগলার হাততালি এখনো স্পষ্ট ও উচ্চ শব্দ। তালির মাঝে বিরতি খুব দ্রুত কমে আসছে। তার তাক 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 এই তালে নিয়মিত ও দ্রুত পেটায় বাইরের নীরবতা সংহত। আম্মার একাকী জাগরণের নিঃশ্বাসের পটভূমিতে তাক 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 ক্রমেই তেজি হয়ে ওঠে। কিছুক্ষণের ভেতর ভারী হাতের গলি কাঁপানো তালি দেখতে দেখতে আম্মার নিঃশ্বাস প্রশ্বাস সব গ্রাস করে ফেলে। জানলা দিয়ে হাততালির ধ্বনি ছলকে ছলকে এসে ঘরময় থই থই ভাসছে। মিলির চোখে মুখে ছলাৎ ছলাৎ ঝাপটা মারে। তাক 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 হাততালি, তাক 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 তাক। মিলির চোখ জলময়। তাক 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 তাক। তার চোখ জোড়া নিঃশব্দে বন্ধ হয়। চোখের জল ভরা শ্বাসে এখনো অন্ধকার। তাক 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 তাক। চোখের পানি ঘন হতে হতে কালো মেঘের আকার ও রং পায়। অন্ধকার এখন নিশ্ছিদ্র। তাক 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 তাক। অন্ধকারের ভেতর ডিমের মধ্যে বড় হওয়া একটা স্পন্দন অনুভব করা যায়। তখন সেই হাততালির সঙ্গে পা ফেলে মিলি। একটা উঁচু ক্রেনের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ক্রেনের মাথায় রেলিং দেয়া ছোট্ট একটি জায়গা। রেলিংয়ের উপর আব্বাস পাগলা। তার হাতে তালির বদলে এখন স্টেইন গান। রানা এবং ফর্সা রোগার হাতে এই জিনিসটা মিলি আগেও দেখেছে। এর নাম স্টেইন গান হতে পারে, আবার নাও পারে। আর এত নিচ থেকে জিনিসটা স্পষ্ট ঠাউর করা কঠিন। আকাশের দিকে তাক করে আব্বাস পাগলা নিশানা ঠিক করছে। যুদ্ধরত শত্রু সৈন্যরা মিলির দৃষ্টির অনেক বাইরে। আব্বাস পাগলা ক্রেনের সিঁড়ি বেয়ে আরো উপরে উঠে যাচ্ছে বলে তার এলোমেলো উড়ন্ত চুলের কালো শিখা ছাড়া আর কিছু নজরে পড়ে না। কোমরে শাড়ি জড়িয়ে মিলি সিঁড়ির ধাপ ভাঙছে। আব্বাস পাগলার কালো চুল আগুনের মতো দপ দপ করে জ্বলে। সেই দিকে চোখ রেখে উপরে উঠছে। এক ধাপ করে মিলি বেশ অনেকটা উঠে পড়ে। হঠাৎ মিলির সমস্ত শরীর দুলে উঠল। তাড়াতাড়ি উঠতে গিয়ে পা ফসকে গেছে। অনেক উপরে কালো আগুনের শিখা। মিলি পড়ে যাচ্ছে গভীর নিচের খাদে। তবে ভূমি স্পর্শ করার আগেই তার চোখ খুলে যায়। দেখে ঘরে ঘন ঘর অন্ধকার। পাশের বিছানায় মায়ের মিহি সুরে নাক ডাকা এবং নিজের বিছানায় লিলি নিঃশ্বাসের একটা আওয়াজ। মিলির তখন মুখের তালু খা খা করছে। তার তখন দারুণ পানির পিপাসা। স্বপ্নকে মুহূর্তে স্বপ্ন বলে শনাক্ত করতে পারলেও তার খুব ইচ্ছে করে। জানালা খুলে উপরে যতটা পারে একবার দেখে নেয়, কিন্তু ক্রেনের সিঁড়ির এতগুলো ধাপ ভাঙা এবং পা ফসকে নিচের পড়ার ক্লান্তিতে চোখ জুড়িয়ে আসছে। পানি আর খাওয়া হলো না। জানলা খোলার জন্য ওঠার আগে মিলি ঘুমিয়ে পড়ে। ক্রেন থেকে নেমে এসে পরদিন দুপুরে আব্বাস পাগলা ওর মুখোমুখি দাঁড়ালো। বেলা 1-1:30টার দিকে বাইরের দরজায় কড়া নাড়া শুনে দরজা খুলতেই সামনে আব্বাস পাগলার জখম হওয়া ট্রাঙ্কের মতো থোপড়ানো মুখ। রানা কই? রানারে ডাক। বাসায় নেই। নেই? আব্বাস পাগলা মুখ ভেঙচায়। নেই? নেই কেল্লাই? কই গেছে? কারে হাইজাক করব?
2 ঘন্টা আগে দেখলাম মস্তানগুলো টেলিভিশন লই আইলো, অন রেফ্রিজারেটর আনতে কই গেছে, কইলি না? ধমক খেলে মিলি চুপ করে থাকে। ওরা টেলিভিশন নিয়ে এসেছে পরশু, আর লোকটা কিনা পুরো 2 দিনকে গুটিয়ে নিল 1 ঘন্টায়। লোকটা এত শক্তি পায় কোত্থেকে? আব্বাস পাগলার মুখের দিকে সে সরাসরি তাকায়। এই সময় পাগলা বারান্দায় উঠে আসে। লোকটিকে ভালো করে দেখার জন্য মিলি দরজার চৌকাঠ পেরিয়ে একটু এগিয়ে গেলে ওদের দূরত্ব দাঁড়ায় 2 থেকে 2.5 হাত। আব্বাস পাগলার গায়ে পচা ডিম ও স্যাঁতসেঁতে কাপড়ের ভ্যাপসা গন্ধ। ঠিক তাও না, নবদ্বীপ বসাক লেনে রেহানাদের বাড়িতে যেতে একটি হলুইকর দোকানের কারখানার পেছনটা পার হতে হয়। সেখানে মাঝে মাঝে এই গন্ধ পাওয়া যায়। তার মস্ত বড় মুখের বেগুনি কালো জমিতে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ির কাঁটা বন। দাড়ি তার বড় ছুঁচলো। এখান থেকেই মিলির ঘাড় কুটকুট করে। ডান হাতের 2 আঙুল দিয়ে সে আস্তে আস্তে ঘাড়কে চুলকে নেয়। রানার উপর আব্বাস পাগলা মহা চটা। খাটাসটা কই গেছে কেউরে কইয়া যায় নাই? বারান্দায় একটা মোড়া পাতা ছিল। আব্বাস পাগলা রাজকীয় ভঙ্গিতে মোড়ায় বসে হুকুম করে, বস। কিন্তু আর কোনো আসন না থাকায় মিলিকে দাঁড়িয়ে থাকতে হয়। আব্বাস পাগলা এবার গলা নামিয়ে বলে, রানাই তোরে কিছু দিয়া গেছে? না। কিছু কইছে তোরে? না। খালি না না না। আব্বাস পাগলা আবার চিৎকার করে, ঠিক আছে, আমি ভিদেই খেলমু। খানকির বাচ্চারে কইস আব্বাস আলী মাস্টারের লগে রংবাজি করলে হালারে এক্কেরে জানে মাইরা ফালামু, বুঝলি? কিন্তু এই চিৎকার কাটিয়ে উঠে মিলি জিজ্ঞেস করে, ভাইয়া আপনাকে কি দেবে? এই কথায় পরশুদিন সন্ধ্যা বেলাকার মতো তার চোখ ছুঁচলো হতে শুরু করলো। চোখের পাতা ব্যবহৃত হচ্ছে শক্ত আঙুলের মতো। চোখের পাতা দিয়ে আঁকড়ে ধরে সে চোখের ঘোলাটে লাল স্বর এবং তার ওপরকার আঁকিবুকি ছেঁকে ফেলতে চায়। হঠাৎ তার ভাঙা ভাঙা গলায় হুঙ্কার বেরিয়ে আসে, শাট আপ! ঘরের নোনা ধরা দেয়াল কাঁপে। মিলির পা হাঁটু ভেঙে পড়ে যাবার উপক্রম হয়। নিচে গভীর খাদে পড়ে যেতে যেতে সে উপরের দিকে তাকায়। না, উপরে কেবল ছাদ। ছাদে কড়ি বর্গা, বাড়িওয়ালার ঠিকাঝির মশলা বাটার মতো। মিলি তাড়াতাড়ি দরজার পাল্লা ধরে ফেলল। লিলি রনি স্কুলে, আব্বা অফিসে, আম্মা বাথরুমে ঢুকেছে 1 গাদা ময়লা কাপড় নিয়ে। খালি ঘর পেয়ে আব্বাস পাগলার হুঙ্কার সারা বাড়ি স্বেচ্ছা ভ্রমণ সারে। ভিজে শাড়ি ব্লাউজ কোনো রকমে গায়ে জড়িয়ে মনোয়ারা এসে দাঁড়ালো। প্রথম 1-8 মিনিট বেচারা কোনো কথাই বলতে পারে না। তারপর মেঝের দিকে তাকিয়ে বলে, আপনি পরে আসবেন, বাসায় কেউ নেই। তারপর ক্ষীণ কণ্ঠের অনুরোধ আব্বাস পাগলার হুঙ্কার ধ্বনির ফাঁকে ফোকরে কোথায় লুকায় তার কোনো পাত্তাই পাওয়া গেল না। আব্বাস পাগলা মিলির দিকে চোখ রাখে। তুমি হেই দিনে সেমরি আমার লগে দুশ্মনী করো? মনোয়ারা দুজনকে 2 রকম নির্দেশ দেয়। মিলি এদিকে আয়, ঘরে ভেতর আয়। আপনি এখন যান, বললাম তো বাসায় কেউ নেই, যান, পরে আসবেন। মিলি ঘরে আয়। মিলি ব্যাকুল ভাবে জানতে চায়, আপনাকে কি দেওয়ার কথা আছে? আমি ভাইয়াকে বলে রাখবো। কি দেবে? তোমারে কইতে হইব? বেঈমানের বইন্দ্র সিক্রেট আউট কইরা দিমু। আব্বাস পাগলা হঠাৎ তড়াক করে উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। আরে আরে আরে, ওরা আইয়া পড়বো না? মনে লয় আইসকা আসমানের বাক্যটি অকুপাই করব? বলতে বলতে সে 4 ধাপে সিঁড়ি লাফিয়ে নামে। খানকির বাচ্চারা, তোমরা দুনিয়ার পুরাটাই কবজা করছো, তখন আসমান চোদাইবার তালে আসো না? কিন্তু আকাশ জুড়ে কিসের আয়োজন? মিলি উপরে যতটা পারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। উপরে কেবল আকাশ। সকাল পর্যন্ত বৃষ্টি হয়ে যাওয়ায় মেঘ সব ধুয়ে মুছে সাফ। নীলচে সাদা আকাশ আসন্ন শীতকালের অনিবার্য বৈধব্যের জন্য এখন থেকে তৈরি হচ্ছে। তার শরীরে গয়না বলতে কিছুই নেই। না। মিলি ভালো করে তাকালো। না, কোথাও কিছু নেই। লোকটা এত কি করে দেখে? বড় বড় পা ফেলে আব্বাস পাগলা এগিয়ে যায়। যেতে যেতে চেঁচায়, ইনিমি অ্যাডভান্স করতেছে, যাই গিয়া একবার অ্যাম্বুশ করতে পারলে সুদমারানি ব্যাগটিরে এক্কেরে ফিনিশ কইরা দেয়। তার একটা হাত মাথায়, ছোটখাটো গোলা বারুদ কি বোমার কুচি সে হাত দিয়ে ঠেকাতে পারবে। আশরাফ আলী অফিস থেকে ফিরলে মনোয়ারা হইচই শুরু করলো এবং পাগল ছাগলের সঙ্গে এত বড় মেয়ে কিনা যেচে কথা বলে। কখন কি করে বসবে এদের কিছু ঠিক আছে? আশরাফ আলী স্ত্রীর সঙ্গে সম্পূর্ণ একমত। না, এদের অ্যাভয়েড করে চলতে হয়। সব জায়গায় আজকাল আইবির লোক।
কে যে কি ডিসগাইজ নিয়ে আসে। আই বিয়ে হবে কেন? মনোয়ারা বিরক্ত হয়। তুমি কি এমন মস্ত বড় মানুষ যে তোমার ঘরে আইবি ঢুকবে? আহা, আমি কেন আমি কেন? দু একবার তোতলালেও আশরাফ আলী শেষ পর্যন্ত বুকে বল নিয়ে বলে, তোমার ছেলে বড়লোক হচ্ছে না? ছেলের জন্য একটু মানুষের মতো দিন চলছে, আবার ছেলেকে হিংসে করে। মনোরা হঠাৎ রেগে যাওয়ায় আশরাফ আলী ফ্যাকাশে হয়ে যায়। আরে না না, আমি ঠিক তা বলিনি। মানে রানাকে তো আজকাল সকলেই চেনে, মানে পপুলার তো, তাই ধরো। আশরাফ আলীর গোফদারি কামানোয় মুখে কোনো ভাঙচুর নেই, সেখানে চট করে রেখা উপরেখা তৈরি হয় না, কিন্তু তার ঠোঁট ও চোখ এলোমেলো হয়ে খসে পড়বার উপক্রম। বাপের জন্য মিলির একটু মায়াই হয়। আব্বা যে কখন কি ভাবে। তার ইচ্ছে করে বাপকে বলে যে আইবির যারা বাপ তাদের বাপের সঙ্গে রানার কড়া লাইন। দামি দামি সব জিনিসপত্রে ঘর বাড়ি ভরে তুলল, গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগে না, আর আইবি লোক আসবে তাকে ধরতে। আব্বাস পাগলা পরদিন ফের আসে। আজ মনোয়ারা তার বোনের সঙ্গে বেরিয়ে গেছে বোনের ছেলের বিয়ের শাড়ি কিনতে। দরজায় ধাক্কা শুনে মিলি একেবারে মোড়া হাতে দরজা খুলল। আব্বাস পাগলা প্রথমেই বলে, রাইখা যায় নাই? না। মোড়ার উপর আব্বাস পাগলা ধপাস করে বসে পড়ল। তাকে হতাশ এবং উদ্বিগ্ন দেখায়। রানা ইস্কাও দিল না মা? তার গলায় একটু অভিমান। আমার প্রবলেম বুঝবার চায় না। তামাম রাইত আমার ঘরের উপর মেশিন গানের গুলি ছুটছে। কালকে বেলা 2টা বাজলে আমার সিগন্যাল পাঠাইল, স্পেশাল মেসেঞ্জার পাঠাইল। আমার কানের মধ্যে লাইট মারলো, পরে চোখের উপরে সাউন্ড পাইলাম। হালাই কি চোখা সাউন্ড! চোখের পাতা একবারে আমার ফালি ফালি হইয়া মারে, লাইক 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 এ বাম্পিং স্যাভারজেট। কি না, রাত 2টা বাজলে দুশ্মনী পজিশন লইব। কোন জায়গায়? না না, কয় চাঁদের ওই সাইডে। ওই সাইডের ভিউ দুনিয়া থেকে সব ক্লিয়ার আসে না, পাহাড় পর্বতই বেশি, মাউন্টেনিয়ার জোন। পাহাড়ের মধ্যে গাতুত আছে না, দুশ্মনে হালায় গাতুতগুলির আর্টিলারি বানায়া লইছে। আব্বাস পাগলা কথা বলে যাচ্ছে এক নাগারে। একবার সে মিলিকে বোঝায়, একবার আকাশ দেখে। এর ফাঁকে এক একবার বারান্দার দেয়ালে চুনসুরকি খসে পড়ার মানচিত্রের দিকে চোখ মুচকে কি যেন শনাক্ত করার চেষ্টা করে। গুহাময় পাহাড় পর্বত খচিত চাঁদ দেখার জন্য মিলির মনটা ছটফট করে উঠল। এখন বেলা মোটে 12টা 12:30। দুপুর ভালোভাবে জমবে, বিকাল হবে, দিন ছোট হয়ে আসছে। বিকালটা তবু একেবারে ফেলনা নয়। সন্ধ্যায় আজকাল পাতলা কুয়াশা পড়ছে। আকাশের নীলচে কালো বুকে কুয়াশা মিলিত হলে তারপর রাত্রি। সে এখনো মেলা দেরি। তারপরে মধ্যরাত। মধ্যরাত্রির চাঁদে দখলদার বাহিনীর কাঁটাতার ঘেরা ক্যাম্প। জনবিরল চাঁদের অপর পিঠে পাহাড় পর্বতের ভিতর সেই ক্যাম্প কিরকম দেখায়? আব্বাস পাগলা কি এগুলো সব দেখতে পায়? সেই ক্যাম্পের দিকে চোখ রেখে নিরস্ত্র হাতে বেচারা কি করে ওদের গতিবিধি নিজের নিয়ন্ত্রণে আনবে? বুঝলি, চাঁদের পশ্চিম দিকে। চোখ বন্ধ করে আব্বাস পাগলা দিক নির্ণয় করে। হিলি রেঞ্জ থাইকা 45 ডিগ্রি অ্যাঙ্গেল কইরা কয় মাইল উঠতে পারলেই নদী, বহুত বড় নদী। নদীর নাম কি? হঠাৎ জিজ্ঞেস করে ফেলেও মিলি আব্বাস পাগলার কাছে ধমক খাওয়ার ভয়ে কুঁকড়ে যায় না, কারণ চাঁদের নদীর নাম জানা তার খুব দরকার। নাম কইতে পারুম না। আব্বাস পাগলা বিরক্ত হয় না। নদীর আবার নাম কি এর? এই সুদ মারানিরা গেছে, খাঙ্কির বাচ্চাগুলো এখন নাম দিব, দাগ দিব, খতিয়ান করব, কাবলা করব, দলিল করব, মিউটেশন করব। হালারা বাপ দাদাগো সম্পত্তি পাইছে তো, বুঝলি না? নদীর দোনো পারে পজিশন লইয়া রেডি হইয়া আছে। দুনিয়ার পানি, বাতাস, মাটি, আগুন, পাথর তো জাউরারা পচাইয়া দিছে। কখন পচাইব চাঁদে রে? এক কথা থেকে আর এক কথায় চলে যাচ্ছে সে। তার কথা নাচে উস্কো খুস্কো চুল দপদপ করে ওঠে আর নামে। মিলি বুঝতে পারে যে আব্বাস পাগলার করুটির ভেতর কোথায় অঙ্গার রয়েছে। তারই তেজে তার কালো চুল ধকধক করে জ্বলে। সেই গোপন অঙ্গার ছোঁয়ার জন্য মিলির আঙুলগুলো কাঁপে। একবার ছুঁতে পারে তো এই ঘোরতর দুপুরবেলা চাঁদের ভেতর সৈন্য সমাগম স্পষ্ট দেখা যায়। মেন প্রবলেম তো কেউ কয় নাই।
মূল সমস্যাটিকে গোপন রাখা দরকার বলে সে মোড়া নিয়ে সামনে এগোয়। দরজার চৌকাঠে বসে পড়া মিলির কাছাকাছি এসে সে আস্তে আস্তে বলে, কুত্তার বাচ্চাগুলি চাঁদের গ্র্যাভিটেশন বাড়াইয়া দিতেছে। এতগুলি মানুষ গেছে, এতগুলি আর্মস লইয়া গেছে, গ্র্যাভিটেশন বাড়াইব না? হন কি হইব? তুই ক, হন কি হইব? মিলি বলতে না পারলে আব্বাস পাগলা নিজেই জবাব দেয়, অহন দুনিয়ার জানোয়ারগুলির লাহান চাঁদের বাসিন্দাগো পায়ের মধ্যে গোঁদ হইব। জিন্দেগিতে ওরা উঠবার পারবো না। কারা উঠতে পারে? সাংঘাতিক কৌতূহলে মিলি একটু এগিয়ে আসে। এখন তাদের মধ্যে ব্যবধান 1 থেকে 1.5 হাত। কিন্তু আব্বাস পাগলার গা থেকে পচা ডিম, স্যাঁতসেঁতে কাপড় ও নবদ্বীপ বসাক লেনের হলুইকরের কারখানার পেছন দিককার নালার মিশ্রিত গন্ধ আসছে না। কিংবা এমন হতে পারে যে সে নিঃশ্বাস নিতে মিলি ভুলে গেছিল। কিন্তু আব্বাস পাগলার কথা তো স্পষ্ট শোনা যায়, চাঁদের ব্যাকটিজি ঘুরবার পারে। চাঁদের ওজন আমাকে এই ধ্বংসা দুনিয়ার 81 ভাগের 1 ভাগ। ওরা উঠব না কিল্লাই। তুই সায়েন্স পড়লে আমার এত কথা কইতে হয়? তবে মিলি বিজ্ঞান পড়েনি বলে আব্বাস পাগলা রাগ করে না, বরং ছোট্ট করে একটু হাসে। আরে সেমরি, তোর ওজন যদি 50 পাউন্ড রিডিউস করবার পারোস, তা আমি তোরে গ্যারান্টি দিতাছি তুই ভি উড়াল দিবার পারবি। পারবি না? বিজ্ঞানে বুৎপত্তিওয়ালা আব্বাস পাগলার এই গ্যারান্টি অঙ্গীকার করার কোনো প্রশ্নই ওঠে না মিলির। মিলির ওপর আব্বাস পাগলার বেশ আস্থা স্থাপন হয়েছে। চাঁদের বিভিন্ন সময় তার অভিযানের কথা সে ফিসফিস করে ফাঁস করে দিচ্ছে। চাঁদ এমন জায়গায় যে সেখানে সব সালেই সব সময় ভাসে, ওড়ে এবং দোলে। সেখানে কারো সঙ্গে কারো ক্ল্যাশ হয় না। নীল আর্মস্ট্রংকে আব্বাস পাগলা অনেক আগে এই তথ্য জানিয়ে দিয়েছিল। 1969 সালের 16 জুলাই কেপ কেনেডি থেকে অ্যাপোলো 11-তে চাঁদের দিকে রওনা হবার ঠিক আগের মুহূর্তে নীল আর্মস্ট্রং আব্বাস আলীর ইংরেজিতে লেখা হ্যাঁ ইন কিংস ইংলিশ চিঠিটা ভালো করে পড়ে নেয়। আব্বাস আলী লিখে দিয়েছিল যে চাঁদে গিয়ে তাদের হাঁটাহাঁটি করতে হবে না, দিব্যি উড়াল দিয়ে থাকতে পারবে। কিন্তু হাজার হলেও ওরা পৃথিবীর পয়দা, তাই কথাটা তেমন আমলে নেয়নি। এখন নীল আর্মস্ট্রং লোকটিকে প্রশ্ন করতে মিলি ভরসা পায় না। সাধারণ জ্ঞান তার কম। সে শুধু জানতে চায়, তা তিনি উড়েছিলেন? আব্বাস পাগলা বলে, অফকোর্স। মাগার বুঝলি না, এই ইনফরমেশন বেটা সিক্রেট রাখছে। কইলে তো আমার চিঠির কথাও কইতে হয়, তাইলে ওরা ক্রেডিট লইব কেমনে? নিমক হারামের পয়দাগুলি। আঙুলের করে 1969 সাল থেকে বর্তমান পর্যন্ত সে গুণে বলে 60টা বছর ভিপুরা হয় নাই। অকুপেশন আর্মি গিয়ে চাঁদের বহুত এরিয়া ক্যাপচার কইরা রাখছে, বুঝলি? চারপাশে একবার দেখে নিশ্চিন্ত হয়ে আব্বাস পাগলা বলে, আমি ব্যাকটেরিয়া সাফ কইরা দিবার পারি। 45 ডিগ্রি অ্যাঙ্গেল কইরা এমন ফায়ারিং করুম, বুঝলি, ফটাফট ফালাইয়া দেব। প্যাসিফিকের যে স্পটটার মধ্যে নীল আর্মস্ট্রং নাম ছিল, হালারা ওই জায়গার মধ্যেই পইরা এক্কেরে ফিনিশ হয়ে যাইব। একটু থেমে সে আক্ষেপ করে, রানা আমারে দিল না, একটা স্টেন গান দিব আমারে জবান দিয়া এখন খালি ঘুরাইতাছে। ওই হালাই ভি অকুপেশন আর্মির লগে লাইন দিছে। কই যাই, খালি দালাল, খালি কুইসলিং। মন খারাপ করার ভঙ্গিতে সে বলে, ঠিক আছে, আমারে তো চেনে নাই। এই কোল এভারেট গুলিরে আমি টিকটিকি দিয়েও মারাই না, অহন ঠেকাই পইরা আইছি। ঠিক আছে, একদিন না একদিন তোকে ব্যাকটিরে কবজার মধ্যে পামু। 2 উইংলির মধ্যে ধইরা তোগো মাক্ষি লাহান যাইতা মারুম। নক্ষত্র কি অন্য গ্রহ উপগ্রহ থেকে আসা রোদ কি গোলা বারুদের আঁচ এড়াবার জন্য কপালে হাত রেখে লম্বা লম্বা পা ফেলে আব্বাস পাগলা বড় রাস্তার দিকে রওনা হয়। তার ঢ্যাবড়া পায়ের নিচে টায়ারের স্যান্ডেল এবড়ো থেবড়ো রাস্তায় থ্রাপ থ্রাপ আওয়াজ করে। ডাঙা থেকে শূন্যে ওঠার আগে সে কি পা ঝাপটাচ্ছে? মিলি খুব মনোযোগ দিয়ে আব্বাস পাগলার হাঁটা লক্ষ্য করে। পরদিন সকালে একটা ফোক্সওয়াগন গাড়িতে রানা ফিরে আসে। গাড়ি চালাচ্ছে সে নিজে, মনে হয় মালিকও সে নিজেই। ঘন্টা 1.5 পর মিলিকে ডেকে রানা জিজ্ঞেস করে, মিলি, আব্বাস পাগলা তোকে ইনসাল্ট করেছে? না তো। মিলি অবাক হয়, কে বলল? অনেকেই বলল, আম্মাও জানে। তোকে নাকি বেটা গালাগালি করেছে? আরে না, ওনাকে তুমি নাকি কি দিতে চেয়েছিলে তাই এসেছিলেন, দিচ্ছ না কেন?
রানা বিরক্ত হয়। ও একটা থরব্রেড বাস্টার্ড। রানার তলব পেয়ে আসতে হয় আব্বাস পাগলার ভাইকে। রানা রাগ ঝাড়ে এখন তার উপরেই। এইসব পাগল ছাগলকে ঘরে চেন দিয়ে বেঁধে রাখবেন, না হলে আমরাই যা করার করব। পাড়ায় এই পাবলিক ননসেন্স টলারেট করা যায় না। ছোট ভাইয়ের দিকে রমজান আলীর দুঃখের শেষ নেই। তকদিরে নাই বিএসসি পাশ করবার পারল না, 2 বার পরীক্ষা দিল, আর কতটি হাঁপানিতে ফালাইলাম। ফেল করলে কারবারের মধ্যেই ঢোক, বাপ দাদাগো আমলের কারবার আমাগো না, স্কুলের মাস্টার হইব। 20-22 বছর আগে বিএসসি ফেল করছে, তখনও লেখাপড়া আসিল। ফেলের ভ্যালু আছে। সালাউদ্দিন মিয়ার বইনের জামাইরে ধইয়া একরামপুর স্কুলের মধ্যে ঢুকলো। স্কুল তো তার ভালোই ফিট কইরা গেছিল, পোলাপাইনে বহুত ইজ্জত করছে। সোহেল না সিডনি না ফয়সাল কি নাম, ফর্সা রোগাটা আব্বাস পাগলার জীবনী শুনতে শুনতে মুগ্ধ হয়। বলে, আমি প্রথমে দেখেই বুঝেছি। সে কি বুঝেছে তা বোঝানোর জন্য কিছুমাত্র চেষ্টা না করে রমজান আলী তার বিলাপ অব্যাহত রাখে। মহল্লার মাইন্ডে ইজ্জত দিছে। 4 বছর হইলেই বিমারি ধরছে। স্বাধীনতার টাইমে ইন্ডিয়া গেল, ওই কই যুদ্ধ করছে, অহন ওয়ার ছাড়া আর কথাই নাই। শীতের টাইমে আমাগবি পাগলা বানায় সারে। 3-4 দিন বাদে বাদে ফাল পাইরা সিক্কুর পারবো, কি কমি। ভাড়াইটা থাকবার চায় না, দোতলার ভাড়া বাড়াইতে পারি না। ডাক্তার দেখান, ডাক্তার দেখান। গাড়িওয়ালা ছেলেটি সোহেল না সিডনি না ফয়সাল কি নাম, তাকে মাঝপথে থামিয়ে দেয়। ডাক্তার দেখান, ডাক্তার দেখান। ডাক্তারে হাকিমে 1000-1200 টাকা বাড়াইয়া দিছে। তেল পড়া, পানি পড়া, শিরনি, তাবিজ কিছু কি বাদ রাখছি? গাড়িওয়ালা বলে, পাবনা পাঠিয়ে দিন। পাবনা পাঠাতে হলো না। রানা এবং ফর্সা রোগা 2-3 জন একটু দৌড়াদৌড়ি করার ফলে পিজি হাসপাতালে সাইকিয়াট্রিক ওয়ার্ডে লাল ছাপ মারা সাদা চাদর বিছানো শয্যায় আব্বাস পাগলা স্থাপিত হলো। বেলা 3টার দিকে বাড়ি ফিরে আব্বাস পাগলার কথা বলতে বলতে ঘরে ঢুকে রানা দেখে মুখে মাথায় লেপ জড়িয়ে মিলি পড়ে পড়ে ঘুমোচ্ছে। এত বড় মেয়েটার ছেলে মানুষই এখনো গেল না। যখন একেবারে ছোট ছিল, একটু একটু পড়তে শিখেছে, তখন খবরের কাগজে মিলি কেবল নিখোঁজ সংবাদ দেখত। রানাকে বলতো, ভাইয়া এই জায়গাটা পড়ো তো। একসঙ্গে স্কুলে যাবার সময় কোনো ছেলে মেয়েকে একা একা যেতে দেখলে থমকে দাঁড়াতো। ভাইয়া ওই ছেলেটা দেখতে ঠিক ওই ছবির মতো না? দেখো, পরনে নীল রঙের হাফ শার্ট, কথা বলে দেখো, ঠিক বাংলায় কথা বলে। রানা তো 2 বছরের বড়, তাই বড়ত্ব দেখাবার জন্য একটু রাগ না করলে চলে? দূর, ওই বেটা কোনো বাসায় কাজ করে, কিংবা আরে দেখ না, হাতে টিফিন ক্যারিয়ার দেখছিস না, অফিসে ভাত নিয়ে যাচ্ছে। আবার দেখো, এখন পাগল ছাগলের চিৎকার শোনার জন্য এত বড় হলো। রানা আস্তে আস্তে ডাকে, মিলি। তুলট অন্ধকার দেখার জন্য একটু আগে ভাত খেয়ে মিলি লেপ মাথায় দিয়ে শুয়েছে। কতকাল আগে রানার সঙ্গে লেপের তলায় শুয়ে আবছা আলো অন্ধকার দেখে মিলি ঘুমিয়ে পড়ত। কতকাল আগে, কিন্তু এখনো সব স্পষ্ট মনে পড়ে। লিলি রনির বোধহয় তখন জন্মই হয়নি। কিন্তু আজ এই লেপের মধ্যে আলো ঢুকতে পারল না। নতুন তুলোতে ঠাসা লেপের ভেতর নিচ্ছিদ্র অন্ধকার। অনেকক্ষণ এক নাগাড়ে দেখলে লেপের পাতলা অরে একটি রেখা চোখে পড়ে, রোগা একটি রেখা। সেই রেখা আস্তে আস্তে হৃষ্টপুষ্ট হলে বোঝা যায় যে সেখানে একটি স্রোতস্বিনী প্রবাহিত। স্রোতস্বিনী বেশ বেগবান, জল স্বচ্ছ ও শীতল। 2 তীরে অস্ত্রসজ্জিত 2 সারি মানুষের নেগেটিভ রেখা। তাদের স্পষ্ট রূপ দেখার জন্য সমস্ত মনোযোগ দিয়ে মিলি প্রাণপণে চেষ্টা করছে। এমন সময় শোনা যায়, মিলি। মিলি ধরফর করে উঠে বসল। রানা বলে, আব্বাস পাগলার অ্যাডমিশন হয়ে গেছে। মজনু ভাই টেলিফোন করে নিয়েছিল। গণভবন থেকে ফোন পেয়ে সাইকিয়াট্রি প্রফেসর বলে, পাবনা পাঠাবার দরকার কি? প্রফেসর নিজের ওয়ার্ডে ভর্তি করিয়ে নিয়েছে। মিলি চুপচাপ শোনে। তারপর রানার খাবার বেড়ে দিয়ে নিজের ঘরের জানালায় এসে দাঁড়ায়। রাস্তার ওপার আব্বাস পাগলার বাড়ির ছাদে শেষ দুপুরের রোদ। শীত এসে গেল। তাদের উত্তরমুখী স্যাঁতস্যাঁতে বাড়িতে কয়েকটা মাস রোদ পড়বে না বলে মিলির মনটা খারাপ হয়ে গেল। মিলির আজকাল জানালায় দাঁড়াবার দরকার হয় না। তাকে নিয়ে তবু মনোয়ারার দুঃখের সীমা নেই। 7-8 পর্যন্ত পড়া মেয়েরা পর্যন্ত ম্যাট্রিক পাশ করলো,
আমার রানা কত লোককেই তো পার করে দিল। আবার আশরাফ আলীও মিনমিন করে বলল, বিয়ে পরীক্ষাটা দে না। রানা গ্র্যাজুয়েশনটা নিল না, তুই একবার ফেল করে কলেজে যাওয়া ছেড়ে দিলি, না হয় প্রাইভেট দে। পরদিন দুপুরে মিলি গেল রেহানাদের বাড়ি। আম্মাকে বলল, বইপত্রের সঙ্গে কতদিন টাচ নেই, ওর কাছে একটু দেখে নিয়ে আসি। রেহানাদের বাড়ির পথে নবদিক বসাক লেনে হলিকরের কারখানার পেছন দিয়ে রিক্সা যাচ্ছে। মিলি খুব জোরে নিঃশ্বাস নেয়। না, সেই ভ্যাপসা গন্ধ আজ নেই। কারখানার চুলায় মস্ত কড়াইতে জিলাপি ভাজা হচ্ছে, তার গন্ধ একেবারে পেটের ভেতর ঢুকে যায়। ওর একটু বমি বমি লাগছে। রেহানা বাসায় নাই, ভালোই হলো। থাকলে না হয় ঘন্টাখানেক তো বসতেই হতো। শীত পড়ে গেছে, হাসপাতালের 5টার পর হয়তো ঢুকতে দেবে না। ওয়ার্ডটা ছোট, 10-12টা বেড হবে কিনা সন্দেহ। আব্বাস পাগলাকে দরজা থেকেই দেখা যায়। অর্ধেক খাওয়া একটি কলা হাতে সে বারান্দার দিকে কি যেন দেখছে। তার ঘাড়ের নিচে বালিশ, মাথা খাটের সঙ্গে ঠেকানো। কলা সে ধরেছে লাঠির মতো। আঙুলে ভাঁজ দেখে মনে হয় কলায় অতিরিক্ত চাপ পড়ছে। যে কোনো সময়ে ভেতরের শ্বাস সবটাই বেরিয়ে পড়তে পারে। আব্বাস পাগলার চোখ জোড়া সম্পূর্ণ খোলা, কিন্তু এখান থেকে চোখের রং অস্পষ্ট। ভেতরে ঢোকার আগে মিলি একটু ঘাবড়ে যায় এবং একটু অস্বস্তি বোধ করে। সে এবার পেছনে তাকালো। বারান্দার রেলিংয়ের পর খানিকটা ফাঁকা জায়গা, তারপর হাসপাতালের প্রধান দালান। এই দোতলা বারান্দা থেকে আকাশের অনেকটা চোখে পড়ে। হালকা রোদে আকাশ প্রায় বর্ণহীন। শীতের শেষ দুপুর বেলায় শূন্যতা সব রকম বাহুল্য বর্জিত। শূন্যতা এবং শূন্যতার গন্তব্য মহাশূন্য, তাই ধারালো বর্ণহীনতায় ঝকমক করে। এই বিরান আকাশে আব্বাস পাগলা কি না লিখে ফেলতে পারে। কই, মিলি তো পারে না। প্রায় 1 মিনিট বারান্দায় দাঁড়িয়ে মিলি তার ঢিপ ঢিপ করা বুক সামলে নিল। তারপর ঘরে ঢুকে দাঁড়ালো আব্বাস পাগলার বিছানার পাশে। সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো। আব্বাস পাগলা একটু নড়াচড়া করে। হাতের কলার অবশিষ্ট অংশ মুখে দিয়ে জড়ানো স্বরে বলে, রানার বইন না? খাটের নিচ থেকে টুল টেনে নিয়ে মিলি বসলে আব্বাস পাগলা আবার বলে, রানা কই? রানা আহে নাই? ভাই আর কি আসার কথা ছিল? আব্বাস পাগলার বহু আকাঙ্ক্ষিত বস্তুটি নিয়ে আসতে পারলে ভালো হতো ভেবে মিলি চঞ্চল হয়ে ওঠে। ভাই আর কি কিছু নিয়ে আসার কথা ছিল? আরে কত মানুষ কত কি আনে। অন্য কোণে একটি বিছানার দিকে আব্বাস পাগলা আঙুল দেখায়। 10 নম্বরে এই আপেল আইতাছে, আঙ্গুর আনে, স্যুপ, হরলিক্স, হাবিজাবি কত কি খায়। ভাইয়াকে কি আনতে বলবো? মিলির এই ব্যাকুল প্রশ্নের জবাবে আব্বাস পাগলার স্বরের ক্লান্তি কমে না। একই রকম ধুকে ধুকে সে বলে, রানাই আমারে কইয়া গেল মঙ্গলবারের মধ্যে একদিন আইব। কই, 10-12 দিন হইল আইসি, বেটায় সুবিধাও মারল না। এই কথা শুনে মিলির বুকের বল ফের ফিরে আসে। সময়ের প্রচলিত বিভাগকে লোকটা অগ্রাহ্য করে। হাসপাতালে ভর্তি হয়েছে 1.5 মাস তো হবেই। 1.5 মাস সময়কে একটি সংক্ষিপ্ত বাক্যে সে 1 সপ্তাহ ছেঁটে ফেলতে পারে। মিলি জিজ্ঞেস করে, ওকে কিছু বলবো? কইবি না? হাসপাতালে ভাত তরকারি বহুত কম দেয়, বুঝলি? কম দেয়? মিলির রাগই হয়। আব্বাস পাগলার মতো মানুষ কম খেয়ে থাকতে পারে কি করে? বহুত কম। কি বালের ইনজেকশন দিয়ে ঘুম পাড়ায় রাহে, 5-6 ঘন্টা ঘুমায় উঠি, মানে লয় কি পেটের মধ্যে খালি আগুনই জ্বলবার লাগছে। শুধু খাবার চাই? মিলি নিশ্চিত হওয়ার জন্য বলে, ভাইয়াকে বলবো? আমার বহুত ভুক লাগে রে। তার খালি পেট আরো ফাঁকা করে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রানায় একটা ধামকি দিলে হালারা আমার ভাতের কৌটাটা বাড়াইয়া দিব, বুঝলি না? এসব শুনতে শুনতে মিলি দেখছিল দরজার ওপাশে বারান্দা। বারান্দার রেলিং ডিঙিয়ে হাসপাতালের মূল দালান। এই উঁচু দালান দিয়ে মহাশূন্য আড়ালে পড়ে গেছে। না, এখানে শুয়ে সৈন্য সমাবৃত মহাকাশ দেখার কোনো উপায় নেই। কিন্তু রাত্রিবেলা ঘুমিয়ে পড়লে আকাশ ও গ্রহ নক্ষত্র জুড়ে অস্পষ্ট সৈন্যবাহিনীর সমাবেশ মিলি একটু একটু করে দেখতে পারে বইকি। আজ ভাঙা চাঁদের সঙ্গে ছাঁটা গোল চাঁদের ছায়া। কোনো একটা উঁচু ছাদ
কি পানির ট্যাঙ্কের মাথায় কি ক্রেনের সবচেয়ে উঁচু তাকে দাঁড়িয়ে থাকলে আব্বাস পাগলা ওকে আঙুল দিয়ে দেখাচ্ছে। ধুর সেমরি, ওই তো। আরে তুই কি কানা হইলি? আরে ওই তো ট্যাঙ্ক দেখতেছস না? চাঁদ থাইকা ওইগুলি আসমানে গেলে উড়বো, বুঝলি? মাটির উপরে নামলে ছুটবো লাইক 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 ইলেকট্রিসিটি, ইলেকট্রিক কারেন্টের লাহান ছুটবো, বুঝলি না? মিলি একটু একটু দেখতে পাচ্ছে, ওই তো ট্যাঙ্ক। যুদ্ধের পর টিকাটুলিতে খালাম্মার বাড়ির দোতলা থেকে ওরা ওইসব ট্যাঙ্ক দেখে এসেছে। তবে ওগুলি চলে পানিতে ও ডাঙায়। আর এগুলো? আব্বাস পাগলা বলছে এগুলো উড়ার ভে মারবার পারে। এগুলার মধ্যে ইবলিসের ব্রেন ফিট করা, বুঝলি না? ব্রেনওয়ালা সেসব ট্যাঙ্ক বিলির চোখের সামনে স্পষ্ট আকার নিতে শুরু করেছে। এমন সময় হলো প্রবল গুলিবর্ষণ। সমস্ত আলো নিভে গেল, কাউকে আর দেখা যাচ্ছে না। ইস, এই গোলাগুলির জবাব দেওয়ার মতো একটা গ্রেনেডও আব্বাস পাগলার সঙ্গে নেই। মিলি রাগ হয়। তোমাদের ঘরে ঘরে স্টেন গান, এলএমজি, এসএমজি, তোমাদের পকেটে পকেটে রিভলভার, পিস্তল, তোমাদের বগলের কুঁচকিতে গ্রেনেড। একটি মাত্র অস্ত্র দিয়ে এই লোকটার 2 হাতকে তোমরা তৈরি করে দিলে না? দেখো কিরকম ফায়ারিং চলছে। এখন তোমরা কি করবে? মিলি, মিলি, খাট থেকে নাম, নিচে নেমে শুয়ে পড়। গুলি প্রবল বর্ষণের আওয়াজে আম্মার ফিস ফিস কথা ভালো করে বোঝা যায় না। মিলি উঠে বসল। ঘর অন্ধকার, সব জানলা বন্ধ। ঘরের উপরের দিকে ভেন্টিলেটর দিয়ে আবছা আলো আসছে। ছাদের 2 বর্গার ফাঁকে চুনসুরকি খসা একটি ছোট্ট জায়গায় পড়ে সেই আলো আর নিচে নামেনি। রানী বলে, আপা মেঝের উপর শুয়ে পড়ো। লিলি কাঁদো কাঁদো গলায় বলে, জানলার ওপারে। মিলিকে কে যেন টেনে মেঝেতে প্রায় গড়িয়ে নামালো। তাদের এসব কাণ্ড কারখানায় মিলির হাসি পায়। চাঁদে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য শত্রু সৈন্য নিচে গোলাবর্ষণ করে চলেছে, আর এরা ধরে নিয়েছে যে গুলিবর্ষণ চলছে জানলার বাইরে গলিতে। এদের এখন কে বাঁচায়? কানে একেবারে কাছে শোনা গেল, সরে যা, জানলা দিয়ে গুলি। মনের বাক্য অসম্পূর্ণ থাকে। গলিতেই না ভাইয়া? এবার রনির গলা, না না ভাইয়া যে বললো বড় রাস্তা। লিলি শেষ করতে না করতে আশরাফ আলী সাবধান করে, বেশি কথা বলো কেন? কে কোথায় শুনে ফেলবে? বোধহয় বড় রাস্তায়। রানা হামাগুড়ি দিয়ে ঢুকে এই কথা বলল বটে, কিন্তু তার চাপা স্বরে বোঝা যায় বেচারা খুব নার্ভাস হয়ে পড়েছে। অন্ধকারে তার হাতে ধাতব অস্ত্রের শীতলতা টের পাওয়া যাচ্ছে। তার হাতের অস্ত্রের কথা কি সবাই বুঝতে পেরেছে? সেজন্যই কি মনোয়ারা, আশরাফ আলী, রনি ও লিলি একেবারে চুপ হয়ে গেল? গুলিবর্ষণ বন্ধ হওয়ার মিনিট 20 পর মনোয়ারা চাপা অনুনয় উড়িয়ে দিয়ে রানা চলে গেল নিচের ঘরে। ওর ঘর মানে ওর বাবারও ঘর। তবে আশরাফ আলী নিজের ঘরে না গিয়ে শুয়ে থাকে এ ঘরের মেঝেতেই। ভোর হওয়ার আগে আগে আব্বাস ও রানার ঘরে গিয়ে মিলে দেখে টেবিলে মাথা রেখে রানা চেয়ারে বসে আছে। তার বড় বড় চুল ছুঁয়ে আলগোছে শুয়ে রয়েছে ছিদ্রওয়ালা একটি লোহার যন্ত্র। যুদ্ধের পর এই জিনিসটি নিয়ে রানা বাড়ি ফিরেছিল। এটা নিয়ে ভাইয়া তখন কত কথা বলতো, আর এখন এটা কোথায় রাখে, কখন লুকিয়ে নিয়ে বেরোয় তা জানা যায় না। ভাইয়াটা কি হয়ে যাচ্ছে, কতদিন চুল কাটে না। মিলি কি রানাকে এখন জাগিয়ে দেবে? থাক, বেচারা আরেকটু ঘুমিয়ে নিক। সকালবেলা জানা গেল বড় রাস্তার মোড়ে ব্যাংক লুট হয়ে গেছে। ব্যাংকের দরজায় 2টো লাশ ধুলোয় লুটোপুটি খাচ্ছে। আজকাল মিলির সারাটা সকাল কাটে রানার ঘরে। রানার চেয়ার টেবিলে সে পড়ে, রানার ও আব্বার জিনিসপত্র গোছায়। রানার সুটকেস খুলে মাঝে মাঝে কাপড় চোপড়ের নিচে অস্ত্রটি দেখে এবং মুছে রাখে। গোসলের আগে আম্মাকে আধেকটু সাহায্য করে। রান্না বান্নার ব্যাপারে মিলিটা আনাড়ি। কিছুক্ষণ রান্নাঘরে থাকলে আম্মা নিজেই পাঠিয়ে দেয়। দুপুরবেলা পর্যন্ত রানার ও আব্বার ঘরের বাইরে ওকে আসতে হয় না। মাঝে মাঝে মনোয়ারাকে বলে, আম্মা রেহানাদের বাড়িতে যাওয়াটা দরকার। তবে আজ যাব কাল যাব করতে করতে যাওয়ার আর দরকার হলো না। মার্চের প্রথম দিকে আম্মার কথা মতো মিলি লেপ কাঁথা ট্রাঙ্কে তোলার আয়োজন করছে। এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ল। কেমন আছো মিলি? ভালো। ক্লিন শেভ করা গাল, মাথার চুল পরিপাটি করে আঁচড়ানো।
পাট ভাঙা শার্ট প্যান্টের ভেতরে আপাদমস্তক আব্বাস পাগলা। কেমন আছো মিলি? রানা কোথায়? আপনি? মিলি বলে, কবে এলেন? মুখের হাসি অব্যাহত রেখে আব্বাস পাগলা জানায়, পরশুদিনের আগের দিন। তোমার লগে? এক পলক বিরতি দিয়ে আব্বাস পাগলা বলে, একটু ব্যস্ত ছিলাম, তোমার সঙ্গে দেখা করতে পারি নাই। মিলি একটা মোড়া পেতে দিলে আব্বাস পাগলা প্যান্টের ক্রিজ অক্ষত রাখার উদ্দেশ্যে খুব অলগোছে বসে। বলে, রানার সঙ্গে আমার দেখা হয়েছিল। তে রানা বলে তুমি নাকি কই বেড়াইতে গেছো। কোথায় নাকি বেড়াতে গেছো? কথা ভালো করে বলার জন্য আব্বাস পাগলাকে একই বাক্য দুবার করে বলতে হয়। তা কোথায় গেছিলা? কবে আসছো? এসেছো কবে? না, কোথাও যাইনি তো। বুঝছি। আব্বাস পাগলা লাজুক লাজুক হাসে। মিলি, তুমি হাসপাতালে গেছিলা রানা জানে না, না? মিলি জবাব না দিলে মসৃণ গালে একটা রং উপচে পড়ে। এছাড়া গালের ও ঠোঁটের কোণের গুপচিতে তার লাজুক হাসি বড়লোকের বিয়ে বাড়িতে গাছপালার ফাঁকে ফাঁকে লাল নীল বাল্বের মতো মিট মিট করে চলে। বিয়ে বাড়িতে এসব টিম টিম করা আলোতে আকাশ জুড়ে আব্বাস পাগলার দেখা ছবি সে নিজের চোখে দেখার জন্য পা থেকে মাথা পর্যন্ত গুছিয়ে নিচ্ছে। আব্বাস পাগলা বলে, মিলি, রানাকে একটু দরকার ছিল। 1 মিনিট বলে মিলি রানাদের ঘরের দিকে গেলে আব্বাস পাগলা বলে, মিলি, এখন চা দিও না। মিনিট 3 পর শাড়ির আঁচলের ভেতর হাত গুটিয়ে মিলি ফিরে আসে। রানা নাই না? রানার সঙ্গে একটু দরকার ছিল। এই জন্য তো। আঁচলের ভেতর থেকে হাত জোড়া বের করে মিলি তার দিকে বাড়িয়ে দিল। আব্বাস পাগলা তখন মোড়া থেকে উঠে দাঁড়ায়। এ কি? মিলি 2 হাতে শিশুর মতো করে শোয়ানো স্টেন গান এগিয়ে ধরল। তাড়াতাড়ি নিন, আম্মা এসে পড়বে। আব্বাস পাগলার ফিটফাট মুখ ঝুলে পড়ে। তারপর এখন একরঙা, মানে কেবলই কালো। তার লাল নীল হাসির মিটিমিটি বাল সব ফিউজড হয়ে গেছে। সে বিড়বিড় করে, মিলি, আমি না ভালো হইয়া গেছি। তুমি বোঝো না, আমার ব্যারাম ভালো হইয়া গেছে। কিন্তু মিলির হাতের ভঙ্গি অপরিবর্তিত। সে কেবল আব্বাস পাগলার চোখ দেখছে। ওই চোখ জোড়ায় দেখা সমস্ত ঘটনা মিলি নিজে দেখতে পারলেই আব্বাস পাগলার সঙ্গে ও শত্রুপক্ষ ঠেকাবার কাজে নেমে পড়তে পারে। কিন্তু আব্বাস পাগলার চোখের বহুবর্ণ জমি ঘুমের ঘষায় ঘষায় পানসে সাদা হয়ে গেছে। তার 2 চোখের রং জ্বলা কালোমণি পদ্ম পাতায় জলের মতো টলটল করে। কখন পড়ে। মিলি তাই বলে, ও রানারে একটু বুঝাইয়া কইও। রানারা কয় বন্ধু একটা ইন্টারিং ফার্ম দিছে, রানা ইচ্ছে করলে আমারে প্রোভাইড করতে পারে। মিলের চোখ জোড়া এখন সম্পূর্ণ হাট করে খোলা। মনে হয় চোখের গহ্বরে আব্বাস শুদ্ধ বারান্দাটা গ্রাস করে নেয়ার জন্য মনে মনে সে মন্ত্র পড়ছে। আব্বাস মাস্টারের গা শিরশির করে ওঠে। তার সাফসুত্র মাথার কাঠামো একটুখানি কাঁপে। মিলি, আমি ভালো হইয়া গেছি। আচ্ছা আসি বলে আব্বাস মাস্টার বারান্দা থেকে টলমড়ো করে নামতে না নামতে মিলি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঘরে এসে মিলি আধ মিনিটও দাঁড়ায়নি। ভেতরের বারান্দার সিঁড়ি দিয়ে সোজা ছাদে উঠে সে দেখে যে ধোয়া মোছা মসৃণ ঘাড় নিচু করে গুটিসুটি পায়ে হেঁটে যাচ্ছে আব্বাস মাস্টার। গোলগাল মুখটা অতিরিক্ত নোয়ানো। এটা তার ধরের সঙ্গে কোনো মতে সাঁটা। তার পেছনে আরেকটি মানুষ, এর মাথা ভর্তি ঝাঁকড়া চুল। ঝাঁকড়া চুলওয়ালা মাথাটিও সংশ্লিষ্ট ধরের উপর ঢিলেঢালা ভাবে ফিট করা। কয়েক পা এগিয়ে গেলে এই দুটোর কোনটা যে আব্বাস মাস্টারের তা ঠাউর করা যায় না। এদের পর আরেকজন পানের পিক ফেলে উল্টো দিকে হাঁটে। পরের লোকটি হাঁটে পানের পিক না ফেলে। এরপর 2 জন লোক হাঁটছে পাশাপাশি। ডান দিকেরটা চশমার ভেতর দিয়ে মিলিকে দেখতে দেখতে হাঁটে। চশমাবিহীন বাঁ দিকেরটা হাঁটে মিলিকে না দেখতে দেখতে। এইসব পার্থক্যে কিছু এসে যায় না, কারণ গলির মাথায় পৌঁছাবার আগেই সবগুলো মুখ একরকম ঝাপসা হয়ে আসে। ওখানে বড় রাস্তায় বড্ড ভিড়। ট্রাফিক পুলিশের বাঁশি সবিরাম শব্দে রিক্সা, স্কুটার, হোন্ডা, কার, বাস, ট্রাক, ঠেলাগাড়ি এবং পথচারীরা সবই একই তালে এবং একই গতিতে নড়াচড়া করে। একটি থেকে আরেকটি আলাদা করে শনাক্ত করা যাচ্ছে না। এ কি রংবাজি শুরু হলো?
দুপুরবেলার রোদে মানুষ ও যানবাহন ও রাস্তা ও ট্রাফিক পুলিশের দাঁড়াবার উঁচু জায়গা ও ফুটপাত ও রেস্টুরেন্ট ও দোকানপাট ও তারের জটা মাথায় ইলেকট্রিক পোল সব মিলেমিশে দলা পাকিয়ে যাচ্ছে। ওমা, এ কি ধরনের রোদ! আকাশের দিকে মুখ তুললে মিলি টের পায় যে চারিদিকে বাতাস চাপা হয়ে আসছে। চাঁদ তাহলে এতক্ষণ শত্রুর কবজায় চলে গেছে। দখলকারী সেনাবাহিনীর এক নাগাড় বোমাবাজিতে চাঁদের হালকা মাটির ধুলো এবং বারুদের কণা নিচে ঝরে পড়ছে। রোদ ও বাতাসও তাই ধোঁয়াটে ও ভারী। শ্বাস নিতে কষ্ট হচ্ছে বইকি। হাতের স্টেন গানের ইস্পাতে আঙুল বোলাতে বোলাতে পায়ের পাতায় চাপ দিয়ে মিলি আরো ওপরে দেখার চেষ্টা করে। রাস্তার মানুষজন ও যানবাহন তো বটেই, ইলেকট্রিক তারের জটাধারী পোল এবং আশেপাশের ছাদের টেলিভিশনের অ্যান্টেনা পর্যন্ত তার চোখের লেভেলের নিচে। তবে কিনা চাঁদের রেঞ্জ এখনো মেলা দূর। ওকে তাই দাঁড়াতে হবে পায়ের আঙুলে ভর দিয়ে। এতে হচ্ছে না। এবার একটা উড়াল দেওয়ার জন্য মিলি পাখা ঝাপটায়।